হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিদি ক্লাস। তো তোমাদের আমরা যেরকম বলেছিলাম যে তোমাদের যাদের আইডিসিতে ফিজিওলজি বলে এই সাবজেক্টটা আছে তাদের টোটাল 50 মার্কসের এক্সাম হবে। আর তোমাদের এক্সামে 5টা ইউনিট আছে। আমি বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা ইউনিটে আমি পড়িয়ে দেবো আমাদের চ্যানেলে। তো আমরা 4 নম্বর ইউনিটটা আগের ভিডিওতে পড়েছি, তো আজকে আমরা ইউনিট 3টা পড়বো, ঠিক আছে? তো যাদের ফিজিওলজি আইডিস আছে তাদের জন্য এই ভিডিওটা শুধুমাত্র। তো আজকে আমরা ফিজিওলজির ইউনিট 3 যেটার নাম হচ্ছে রেগুলেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অফ ইন্টারনাল সিস্টেম, ঠিক আছে? কোঅর্ডিনেশন মানে হচ্ছে যোগসূত্র, আমাদের যে বিভিন্ন ইন্টারনাল সিস্টেমগুলো শরীরের ভেতর আছে সেইগুলো কিভাবে একে অন্যের সঙ্গে যুক্ত সেইটা পড়বো। আর রেগুলেশন মানে ওইগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করবো সেইটা নিয়ে আমাদের টোটাল চ্যাপ্টারটা। তো সবার প্রথমে এই চ্যাপ্টারটার শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্তকণিকা বা যেটা আমরা বলি ব্লাড বা রক্ত, ঠিক আছে? রক্তের উপাদান কি কি? রক্তকে আমরা টোটাল দুটো ভাগে ভাগ করতে পারি এক উপাদান হিসাবে। প্রথমে আমরা যে উপাদানটা পাই সেটা হচ্ছে রক্তের মধ্যে থাকে প্লাজমা, 55% থাকে। আর দ্বিতীয় থাকে সাকার উপাদান, ঠিক আছে, যেটা থাকে 45%। তা আবার বলে দিচ্ছি, আমরা এখানে প্রথমেই পড়বো হচ্ছে রক্ত। রক্তের উপাদান কি কি আছে? প্রথমে হচ্ছে প্লাজমা থাকে 55% আর সাকার উপাদান থাকে 45%। ওকে, এরপরে সাকার উপাদান যেটা আছে সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে লোহিত রক্তকণিকা, দ্বিতীয় হচ্ছে শ্বেত রক্তকণিকা আর তৃতীয় হচ্ছে প্লেটলেট। ওকে, এর বাংলাগুলো আমি বলে দিচ্ছি। লোহিত রক্তকণিকা, একে ইংলিশে আমরা বলি আরবিসি অথবা এরিথ্রোসাইট বলি। আচ্ছা, শ্বেত রক্তকণিকা যেটাকে আমরা ইংলিশে বলি হোয়াইট ব্লাড সেল অথবা ডাব্লিউবিসি শর্টে বলি, ঠিক আছে? তাহলে লোহিত রক্তকণিকা ব্যাকেটে হচ্ছে আরবিসি, এখানে শ্বেত রক্তকণিকা যেটাকে আমরা ডাব্লিউবিসি বলছি, আর প্লেটলেট যেটাকে আমরা অণুচক্রিকা বলে জানি, ঠিক আছে? এরপর এই শ্বেত রক্তকণিকাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা দানাদার আর একটা হচ্ছে দানাবিহীন। ওকে, তো দানাদারের মধ্যে তিনটে থাকে, সেটা হচ্ছে তিনটে সেল থাকে, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। দানাবিহীনের মধ্যে দুটো সেল থাকে, একটা হচ্ছে মোনোসাইট আর লিম্ফোসাইট, ঠিক আছে? এই যে উপাদানের যেই শ্রেণী বিভাগটা, এটা আমাদের পুরো মুখস্থ রাখতে হয়, খুব ইম্পর্টেন্ট। যে রক্তকে আমরা রক্তের উপাদানের মধ্যে দুটো জিনিস থাকে, প্লাজমা, সাকার উপাদান। সাকার উপাদানের মধ্যে তিনটে জিনিস থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট বা অণুচক্রিকা, ঠিক আছে? এইগুলো ইংলিশ টার্মগুলো জানা উচিত, যেমন লোহিত রক্তকণিকার ইংলিশ টার্ম হচ্ছে আরবিসি বলে। আচ্ছা, রেড ব্লাড সেল। শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। আর প্লেটলেট এটা হচ্ছে অণুচক্রিকা বলে, ঠিক আছে, অণুচক্রিকা। এবার ডাব্লিউবিসি অথবা শ্বেত রক্তকণিকাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, এক হচ্ছে দানাদার, এক হচ্ছে দানাবিহীন। দানাদারের মধ্যে তিনটে সেল আছে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর দানাবিহীনের মধ্যে দুটো সেল আছে, মোনোসাইট আর লিম্ফোসাইট, ঠিক আছে? এরপর আমরা যেটা পড়লাম আগের লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট অথবা আরবিসি, এর বৈশিষ্ট্যগুলো জেনে নেবো, ঠিক আছে? এই যে এখানে আমাদের উপরে হেডিং করা আছে আরবিসি, এরিথ্রোসাইট অথবা লোহিত রক্তকণিকার যে বৈশিষ্ট্য সেগুলো আমরা পড়বো। সবার প্রথমে কি দেখো বৈশিষ্ট্যগুলো, এগুলি গোলাকার দ্বি অবতল চাকতি আকৃতির কোষ, মানে গোল আকারের কোষটা, ঠিক আছে? কোষগুলি খুবই ক্ষুদ্র। এদের ব্যাস কতটা? এদের ব্যাস হচ্ছে 7.2 মিলিমিটার থেকে পুরু হচ্ছে 2.2 মাইক্রোমিটার। আচ্ছা, তারপরে হচ্ছে পরিণত অবস্থায় এদের কোনো নিউক্লিয়াস থাকে না, মানে হচ্ছে আরবিসি মধ্যে কোনো রকম নিউক্লিয়াস থাকে না। আমরা জানি যে কোনো একটা কোষ, আরবিসি তো একটা কোষ, তো আমরা জানি কোষের মধ্যে অবশ্যই নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসই সবকিছু কোষের মধ্যে পরিচালনা করে। কিন্তু আরবিসি এমন একটা কোষ যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না, তবে শোষণ রঞ্জক হিমোগ্লোবিনে বর্তমান থাকে। তাহলে আরবিসি কোথায় থাকে? আরবিসি যে আমাদের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন, আমরা অনেক সময় শুনেছি যে আমাদের হিমোগ্লোবিন, তো সেই হিমোগ্লোবিন আমাদের আরবিসি থাকে, এবং আরবিসির উপস্থিতির জন্যই কিন্তু আমাদের রক্তের বর্ণটা লাল আছে, ঠিক আছে? মানুষের আরবিসিতে নিউক্লিয়াস ছাড়াও আর কি কি থাকে না, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল অনুপস্থিত থাকে, ঠিক আছে? আরবিসিতে নিউক্লিয়াস ছাড়াও আর কি কি থাকছে না, সেটা হচ্ছে গলজি বডি, সেন্ট্রিওল আর মাইটোকন্ড্রিয়া। এই তিনটে জিনিসও কিন্তু আরবিসিতে থাকে না। আরবিসি বাঁচে হচ্ছে 120 দিন আরবিসি বাঁচে। ওকে, এরপর যেটা আমরা পড়বো আরবিসির কাজ পড়ে নেবো। আরবিসি কি করে? আরবিসি হচ্ছে অক্সিজেনের সাথে মিলিত হয়ে অক্সিহিমোগ্লোবিন নামক একটা যৌগ গঠন করে, এবং এই যৌগটা কি করে? অক্সিজেন, যেটা আমরা পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনকে ফুসফুস থেকে আমাদের যে বিভিন্ন কলা কোষ আছে সেই কলা কোষে পৌঁছে দেয়। আমাদের শরীরের যে যত কোষ আছে সেই কোষে কোষে অক্সিজেনকে পৌঁছে দেয়, ঠিক আছে? আরবিসি অক্সিজেনের সাথে মিলে কি তৈরি করে? অক্সিহিমোগ্লোবিন নামে একটা যৌগ তৈরি করছে। 2 নম্বর কাজ কি?
2 নম্বর কাজ হচ্ছে আরবিসি CO2 এর সাথে মিলিত হয়ে আমাদের যে কলাকোষের যে সমস্ত ক্ষতিকারক গ্যাস CO2 সেই CO2 কে আমাদের দেহের বাইরে বার করে দিচ্ছে বা কলাকোষের বাইরে বার করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে মৃত দেহ থেকে বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি রঞ্জক কিন্তু উৎপন্ন করে আরবিসি। রক্তে পিএইচ এর মাত্রা বজায় রাখে আর বাফার হিসেবে কাজ করে। আচ্ছা, এবার পড়বো যে আরবিসি যদি কোনো অস্বাভাবিকতা আমরা দেখি তো সেই অস্বাভাবিকতাগুলো পড়বো। প্রথমে হচ্ছে আরবিসির সংখ্যা, আমাদের শরীরে যদি হঠাৎ করে আরবিসি রেড ব্লাড সেল এর সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রে সেই রোগটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি পলিসাইথেমিয়া, ঠিক আছে। এখানে একটু স্পেলিং এ ভুল হয়েছে, পলিসাইসেমিয়া নয়, পলিসাইথেমিয়া হবে, ওকে। তো তারপরে হচ্ছে অস্বাভাবিক হিমোগ্লোবিন, যদি আমাদের কারো সময় একই শেপের হিমোগ্লোবিন কিন্তু প্রেজেন্ট নয়, তো যদি অস্বাভাবিক কোনো হিমোগ্লোবিনের উপস্থিতি হয় সেক্ষেত্রে আরবিসি তো হিমোগ্লোবিনেই উপস্থিত থাকে, তো তার জন্য যে রোগটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় সিকেল সেল অ্যানিমিয়া। এটা একটা বংশগত রোগ, ঠিক আছে, মানে বংশগত জিন থেকে পাওয়া যায়, বাবা মার জিন থেকে আমরা পেতে পারি বংশগত রোগ হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। হিমোগ্লোবিনের গ্লোবিউলিন শৃঙ্খলের সংশ্লেষণ হ্রাস পায়, এটিকে আমরা থ্যালাসেমিয়া বলি। থ্যালাসেমিয়া কিন্তু এটা জিনগত ত্রুটি, জিনের কোন রকম ত্রুটি হলে আমাদের থ্যালাসেমিয়া রোগটা হয়। এবং কেন হয়, কারণ হচ্ছে হিমোগ্লোবিনের দুটো গ্লোবিউলিন চেন থাকে, সেই গ্লোবিন শৃঙ্খলের সংশ্লেষণ হ্রাস পায় বলে। তারপরে হচ্ছে অতিরিক্ত যদি রক্তপাত হয় সেখানে আমাদের হিমোরোজিক অ্যানিমিয়ার সৃষ্টি হয়। এই হলো আমাদের আরবিসির আমরা পড়লাম। আরবিসির সবার প্রথমে আমরা পড়েছি হচ্ছে আরবিসির বৈশিষ্ট্য পড়েছি, তারপরে আমরা আরবিসির কাজ পড়লাম অনেকগুলো, আর তারপরে হচ্ছে অস্বাভাবিকতা পড়লাম। তো এখান থেকে তোমাদের 2 মার্কস এর কোয়েশ্চেন আসবে, প্রত্যেকটা ইউনিট থেকে 5টা করে 2 মার্কস এর কোয়েশ্চেন আসবে। সুতরাং তোমাদের যদি বলে যে 2 মার্কস এর হয়তো কোয়েশ্চেন দেবে যে আরবিসির কাজগুলি লেখো বা আরবিসির অস্বাভাবিকতা দেখা দিলে কি কি হতে পারে, তো সেটা লেখো। 2 মার্কস হিসেবে তোমরা কিন্তু প্রত্যেকে অ্যান্সার লিখবে। এরপর আমরা পড়বো হচ্ছে ডাব্লিউবিসি অথবা হোয়াইট ব্লাড সেল, যাদেরকে আরেকটা এতে বলা হয় লিউকোসাইট বলা হয়, আর বাংলায় হচ্ছে শ্বেত রক্তকণিকা। তার বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত এবং বর্ণহীন। আগেরটা আরবিসি ছিল নিউক্লিয়াস বিহীন, তাহলে ডাব্লিউবিসি হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। এবং এরা হচ্ছে অ্যামিবীয় চলন প্রদর্শন করে, অ্যামিবার মতো এরা চলন প্রদর্শন করে ডাব্লিউবিসি। কাজ কি? কাজ হচ্ছে আচ্ছা নিউট্রোফিল হবে, এটা স্পেলিং অনেক ভুল হয়েছে এবারে, ঠিক আছে। তো এটা হবে নিউট্রোফিল। নিউট্রোফিলের প্রধান কাজ হলো আক্রমণকারী অণুজীবদের ভক্ষণ এবং ধ্বংস সাধন করা। তারপরে 2 নম্বর হচ্ছে ইওসিনোফিলের প্রধান কাজ হলো হিস্টামিন সৃষ্টি করে অ্যালার্জি প্রতিহত করা, মানে আমাদের যে অ্যালার্জি দেখা দেয় সেটা কার কারণে, সেটা প্রতিরোধ হয় হিস্টামিনের কারণে। এরপর হচ্ছে বেসোফিলের কাজ হলো হেপারিন ও হিস্টামিন উৎপাদন এবং অ্যালার্জি প্রতিরোধ করা। তারপরে চতুর্থ দেখা যাচ্ছে মনোসাইটের কাজ কি, ঠিক আছে। মনোসাইট, যেটা আগে ওখানে ইংলিশে লেখা ছিল, মনোসাইটের প্রধান কাজ হলো ব্যাকটেরিয়া ধ্বংস করা। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানেও অনেক বানান ভুলেছে, এখানে হচ্ছে লিম্ফোসাইট হবে, ঠিক আছে। 5 নম্বরে এটা হচ্ছে লিম্ফোসাইটের প্রধান কাজ হলো অ্যান্টিবডি উৎপন্ন করা। লিম্ফোসাইটের প্রধান কাজ হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন করা। তারপরে হচ্ছে অণুচক্রিকা বৈশিষ্ট্য কি? অণুচক্রিকা এর বৈশিষ্ট্য হচ্ছে আমরা আগেরটা পড়ে নিলাম, ডাব্লিউবিসি আরবিসি দুটো পড়ে নিই। এবার শেষ হচ্ছে অণুচক্রিকা, যেটাকে আমরা ওখানে লেখা ছিল যে প্লেটলেট, ঠিক আছে। সেই প্লেটলেট, তো তার বৈশিষ্ট্যগুলো কি? গোলাকার ডিম্বাকার কোষ, আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। এদের ব্যাস যদি দেখি, ব্যাস হচ্ছে 2 থেকে 4 মাইক্রোমিটার। কাজ কি? প্লেটলেট নিশ্চিত থ্রম্বোপ্লাস্টি রক্ত তঞ্চনে রক্ততঞ্চন কি মানে হচ্ছে আমাদের কোথাও হাত কেটে গেলে রক্ত বেরোয়, তো সেই রক্তপাত বন্ধ করার জন্য প্লেটলেট থেকে নিশ্চিত থ্রম্বোপ্লাস্টিন কিন্তু কাজ করে। এছাড়াও কোথা থেকে যদি রক্ত বেরোচ্ছে, মানে পাচিতে যদি ক্ষুদ্র কোনো ছিদ্র থাকে, প্লেটলেট প্লাগ দিয়ে সেটা বন্ধ করা হয়, ফলে রক্তক্ষরণ কিন্তু বন্ধ হয়। আদারওয়াইজ প্লেটলেট আছে বলে রক্তক্ষরণটা কিন্তু বন্ধ হয়, নাহলে যদি প্লেটলেট না থাকতো রক্ত বেরিয়ে যেত। রক্তের কাজ, আচ্ছা এবার আমরা বলছি রক্তের কাজ, ঠিক আছে। রক্ত, আমাদের শরীরে যে ব্লাড আছে, রক্ত আছে, সেটা কি কাজ করে? সেই কাজগুলো, ঠিক আছে। ফুসফুস থেকে O2 কলাকোষে এবং কলাকোষ থেকে CO2 হবে, কলাকোষ থেকে CO2 অন্যান্য গ্যাস ফুসফুস এবং অন্যান্য কলাকোষ থেকে বাইরে বেরিয়ে দিচ্ছে, মানে হচ্ছে ফুসফুস থেকে O2 কে কলাকোষে নিয়ে যাচ্ছে, আর কলাকোষ থেকে যে ক্ষতিকারক CO2 গ্যাস উৎপন্ন হচ্ছে সেটাকে দেহের বাইরে বা বিভিন্ন কলাকোষের বাইরে বেরিয়ে নিয়ে আসছে। এটাই হচ্ছে রক্তের সিম্পল কাজ। 2 নম্বর হচ্ছে অন্তে শোষিত খাদ্য ভিটামিন দেহের সব কলাকোষে পরিবহন করে, ওকে। 3 নম্বর হচ্ছে রক্তের WBC ব্যাকটেরিয়া এবং অণুজীবদের থেকে দেহকে রক্ষা করে।
অনুচক্রিকা রক্ত তঞ্চরে সাহায্য করে, এটা আমরা আগেও পড়েছি। এই খুব ইম্পর্টেন্ট যে ডাব্লিউবিসি আমাদের ব্যাকটেরিয়া অনুজীবদের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করছে, অ্যান্টিবডি তৈরি করছে আর ডাব্লিউবিসি। আর অনুচক্রিকা কি করছে, রক্ত তঞ্চরে সাহায্য করছে, কোথাও রক্তপাত হলে সেই রক্তপাতটাকে বন্ধ করছে আমাদের অনুচক্রিকা। 4 নম্বর দেখো, উৎপত্তি স্থল থেকে রক্তের মাধ্যমে হরমোনগুলি তাদের টার্গেট স্তরে পৌঁছায়, ঠিক আছে। রক্তের মাধ্যমে একটা হরমোন যেখান থেকে ক্ষরিত হচ্ছে সেখান থেকে যে স্থলে যাবে সেই স্থলে কিন্তু পৌঁছাতে পারে, তার টার্গেট স্থলে পৌঁছায় হরমোনগুলো। জলের সাম্যতা এবং অম্লক্ষার এর মধ্যে সমতা বজায় রাখে রক্ত। বিভিন্ন অঙ্গ থেকে রেচন পদার্থ রেচন অঙ্গে পৌঁছায়, বিভিন্ন নির্দিষ্ট রেচন পদার্থকে নির্দিষ্ট রেচন অঙ্গে পৌঁছে দেয়, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই হলো আমাদের রক্তের উপাদানের শ্রেণীবিভাগ করলাম, আর রক্তের যে উপাদান তাদের বৈশিষ্ট্য আর কাজগুলো পড়লাম। এরপরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে প্লাজমা। যে আগে বললাম যে প্লাজমা রক্তের একটা উপাদান, তার মধ্যে কি কি থাকে। প্লাজমার মধ্যে 3টে মেইনলি প্রোটিন থাকে, এক হচ্ছে অ্যালবুমিন, 2 হচ্ছে গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। এবার আমরা পড়ে নেবো যে প্রত্যেকটার কাজ কি কি তা জানলাম। প্লাজমার মধ্যে 3টে প্রোটিন থাকছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। ওকে, এবার জানবো কাজ, এদের যে কাজগুলো সেইগুলো জেনে নেবো প্রত্যেকটা। অ্যালবুমিনের কাজ কি। অ্যালবুমিন প্রোটিন রক্তে জলের ভারসাম্য রক্ষা করে, রক্তে অনুচলক বল বা কসমোটিক যে প্রেসার সেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের অ্যালবুমিন প্রোটিন। অ্যালবুমিন হচ্ছে একটা প্রোটিন। তাহলে কি জানলাম, অ্যালবুমিন প্রোটিন রক্তে জলের ভারসাম্য রক্ষা করছে, আর রক্তের মধ্যে যে অনুচালক বল বা যেটাকে ইংলিশে বলছি কসমোটিক প্রেসার সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের অ্যালবুমিন। এরপরে 2 নম্বরে দেখো গ্লোবিউলিনের কাজ করবো। গ্লোবিউলিনের মধ্যে ভাগ আছে যেটা বলছে গামা গ্লোবিউলিন, ঠিক আছে। গামা গ্লোবিউলিন রোগ প্রতিরোধে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধে কি অ্যান্টিবডি হিসেবে কে কাজ করে, গামা গ্লোবিউলিন। ফাইব্রিনোজেন কি করে, ফাইব্রিনোজেন প্রোটিন হবে, ঠিক আছে, এটা প্রোটন লেখা আছে এখানে, প্রোটিন হবে, প্রোটিন। ফাইব্রিনোজেন প্রোটিন রক্ত জমাট বাঁধতে কাজে লাগে, ঠিক আছে। ফাইব্রিনোজেন প্রোটিন কি হয়, রক্ত জমাট বাঁধতে কাজে লাগে। এরপর দেখো 4 নম্বরে আছে লিভার, কিডনি ও অঙ্গ প্রত্যঙ্গের কোনো রকম সমস্যা হলে প্রোটিনের মাত্রা সূচক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে আমাদের লিভার, কিডনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কোনো যদি সমস্যা হয়, আমরা এই যে প্রোটিনগুলো এদের মাত্রা দেখে বুঝতে পারবো যে আমাদের আদৌ অঙ্গ প্রত্যঙ্গের কোনো রোগ হয়েছে কিনা, এটাই বলতে চেয়েছে, ঠিক আছে। প্রোটিনের মাত্রা সূচক, এদের যে কতটা মাত্রা সেটা দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের কোনো ইন্টারনাল অর্গানের ডিজিজ হয়েছে কিনা। এরপর আমরা কিছু গ্রন্থি আছে, সেই গ্রন্থিগুলোর অবস্থান এবং সেখান থেকে কি কি হরমোন ক্ষরণ হয় সেগুলোর নাম পড়বো। এগুলো সবই হচ্ছে যেগুলো পড়বো আমরা সেগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে এটা সবাই কমেন্টে লিখে যাবে যে অন্তঃক্ষরা গ্রন্থি বলতে তোমরা কি বোঝো। ওকে, চলো প্রথম যে অর্গানটার নাম আমরা পড়বো, গ্রন্থির নাম পড়বো, সেটা হচ্ছে পিটুইটারি। পিটুইটারির অবস্থান কোথায়, পিটুইটারি হচ্ছে মস্তিষ্কের মূল দেশে স্টেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে অবস্থিত। এখান থেকে কি কি ক্ষরিত হয়, আমাদের মস্তিষ্কের 3টে ভাগ আছে আমরা জানি, অগ্রভাগ, মধ্যভাগ, পশ্চাৎভাগ। তো প্রত্যেকটা ভাগ থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেইগুলো এখানে বলে দিয়েছে। অগ্রভাগ থেকে কি এসটিএইচ, টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ। মধ্যভাগ থেকে হচ্ছে এমএসএইচ, পশ্চাৎভাগে এডিএইচ এবং অক্সিটোসিন, ঠিক আছে, অক্সিটোসিন। তো তোমরা যারা এই হরমোনগুলোর ফুল ফর্ম জানো না তারা অবশ্যই গুগল করে হরমোনগুলোর ফুল ফর্ম জেনে নিও। যেমন টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ গ্রোথ হরমোন, ঠিক আছে। এই হ্যাঁ, তো এইরকম করে তোমরা হরমোনগুলোর যে ফুল ফর্ম সেইগুলো তোমরা গুগল থেকে জেনে নিয়ে মুখস্থ করে নিও। এরপর আমরা যে গ্রন্থিটা পড়বো সেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে নিঃসৃত হরমোন হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এই 3টে হরমোন ক্ষরিত হয়, ঠিক আছে। আর অগ্নাশয়ের অবস্থান পড়তে হবে না। থাইরয়েড, থাইরয়েডের অবস্থান কোথায়, থাইরয়েডের অবস্থান হচ্ছে গ্রীবার দেশে টাকিয়ার সম্মুখ ভাগে এবং ল্যারিংসের দুপাশে অবস্থিত হচ্ছে আমাদের থাইরয়েড। থাইরয়েড থেকে 3টে হরমোন ক্ষরিত হয়, এক হচ্ছে T4, T7 আর হচ্ছে TCT। এরপর হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান হচ্ছে আমাদের বৃক্কদ্বয়ের ওপরে, আমাদের যে বৃক্ক আছে দুটো সেই বৃক্কের ওপরে হচ্ছে আমাদের অবস্থান হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। এবং অ্যাড্রিনাল থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, এপিনেফ্রিন, অ্যাড্রিনালিন, এই 4টে হরমোন ক্ষরিত হয়। আচ্ছা, তারপরে দেখো আছে ইনসুলিন হরমোনের 2টি কাজ লেখো এবং এর অভাবে কি কি রোগ হয়। ইনসুলিন আমরা পড়ছি যে ইনসুলিন হরমোন, সেই ইনসুলিন হরমোনের হরমোনের 2টো কাজ। ইনসুলিন কি হয়, ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। ইনসুলিন কলা কোষে এখানে ভুল লেখা হয়েছে, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড হবে, ঠিক আছে, অ্যামিনো অ্যাসিড,
অ্যামিনো অ্যাসিড হবে। অ্যামিনো অ্যাসিডের পরিবহন উদ্দীপিত করে, অ্যামিনো অ্যাসিড হয়ে যাবে এখানে, অ্যামিনো আর এখানে হয়ে যাবে অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড এর পরিবহন উদ্দীপিত করে। ইনসুলিনের কম ক্ষরণের ফলে সৃষ্টি হয় মধুমেহ রোগ বা ডায়াবেটিস মেলিটাস। এখানেও এবারে প্রচুর বলেছে রে, মেলিটাস হয়, মেলিটাস, ডায়াবেটিস মেলিটাস। এবারে মানে পিপিটি তৈরি করতে, পিডিএফ তৈরি করতে প্রচুর ভুল হয়েছে, ঠিক আছে। ডায়াবেটিস মেলিটাস হবে। আচ্ছা, থাইরয়েড যে হরমোন বললাম, সেই থাইরয়েড হরমোনের অভাবজনিত লক্ষণ এবং কাজগুলো লিখতে হবে। থাইরয়েড হরমোন কি করে? আমাদের কলা কোষে শক্তি উৎপাদন করে, O2 গ্রহণ করে, বিএমআর বৃদ্ধি করে, বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে। থাইরয়েড হরমোন প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি করে। থাইরয়েড হরমোন দেহে লিপিডের সংশ্লেষ স্থানান্তর ভাঙনকে প্রভাবিত করে। এটা আমরা পড়লাম হচ্ছে থাইরয়েড হরমোনের কাজগুলো পড়লাম। এরপর অভাবজনিত লক্ষণ, যদি থাইরয়েড হরমোন বেশি ক্ষরিত হয় আমাদের শরীরে কি রোগ হয়? ব্রেভস বর্ণিত রোগ হয়। আর স্বল্প সক্রিয়তার ফলে কি হয়? শিশুদের ক্রেটিনিজম এবং বয়স্কদের মিক্সিমিডিয়া বলে রোগ হয়, ঠিক আছে। এই রোগগুলো অভাবজনিত লক্ষণ, বা যে রোগগুলো হয় কোনটার, থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণের ফলে কি রোগ হচ্ছে, বা ইনসুলিনের বেশি ক্ষরণের ফলে কি রোগ হচ্ছে, এই রোগগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর হচ্ছে এসি এসটিএইচ অথবা, এখানে আমাদের কোশ্চেন দিতে এসটিএইচ অথবা জিএইচ এর কাজ যে কোনো একটা দেবে, জয় বলবে এসটিএইচ এর কাজ লিখো, নাহলে জিএইচ এর কাজ লিখো, অথবা বলবে এসটিএইচ বা জিএইচ এর যে কোনো একটারই অভাবজনিত লক্ষণ লেখো। সেক্ষেত্রে আমরা নিচের পয়েন্টগুলো লিখবো। সবার প্রথমে বলছে গ্রোথ হরমোন সরাসরি তরুণাস্থির ওপর ক্রিয়া করে, ফলে অস্থির দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, পেশিরও বৃদ্ধি ঘটে। আচ্ছা, 2 নম্বর বলছে গ্রোথ হরমোন প্রোটিনের জৈব সংশ্লেষণ ঘটায়, ঠিক আছে, প্রোটিন তৈরি করতে সাহায্য করে, প্রোটিনের জৈব সংশ্লেষণ ঘটায়। এই হরমোনকে ওই জন্য আমরা প্রোটিন সংশ্লেষণকারী বৃদ্ধিকারী হরমোন বলে থাকি। 3 নম্বর বলছে গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে কি হয়? বামুনত্ব দেখা যায়, এবং স্বল্প ক্ষরণে কি হয়? অতিকায়ত্ত এবং অ্যাক্রোমেগালি রোগ হয়। অতিকায়ত্ত এবং অ্যাক্রোমেগালি রোগ হয়, ঠিক আছে। এখানে এটা ভুল হয়েছে, এখানে এটা ক্ষরণ হবে, ক্ষরণ হয়ে যাবে, আর এখানে ও স্বল্প স্বল্প হয়ে যাবে, ঠিক আছে। অল্প ক্ষরণ, যেটা বাংলায় অল্প ক্ষরণ বা স্বল্প ক্ষরণে আমাদের হয়ে যাবে অতিকায়ত্ত বা অ্যাক্রোমেগালি রোগ হয়, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে এসিটিএইচ হরমোনের ফুল নেম হচ্ছে, এসিটিএইচ হরমোন, এদের ফুল নেমটা পড়তে হবে, এটা এর পয়েন্ট নয়, ওকে, এটা এর কিন্তু পয়েন্ট না, এটা জাস্ট কোয়েশ্চেন। তো বলছে এসিটিএইচ যে হরমোন, এই যে এসিটিএইচ, এটাকে শর্ট ফর্ম, এর ফুল ফর্ম কি? অ্যাডিনো কর্টিকোট্রফিক হরমোন, যেটা আমি তোমাদের আগে অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। আচ্ছা, তো আমি যেভাবে তোমাদের বলছিলাম আগে যে হরমোনগুলো যে ফুল ফর্ম, সেগুলো তোমরা অবশ্যই গুগল থেকে জেনে নেবে, কারণ প্রত্যেকটা হরমোনের ফুল ফর্ম জানা খুবই দরকার। এরা কি, এর কাজ কি? যদি বলে এসিটেইচ, এই হরমোনটার কাজ কি? এই হরমোনটার কাজ হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির বৃদ্ধিতে তারা সাহায্য করে। তো এখানে আর একটা কথা বলে রাখি, যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দেবে যে ইউনিট 3 পিডিএফটা চাই। তো তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফটায় অনেক বানান ভুল আছে তোমরা যেটা দেখতে পাচ্ছ, তো অবশ্যই এটা এডিট করেই তোমাদের পিডিএফ দেওয়া হবে। সেখানে আশা করব কোনো রকম কোনো কিন্তু ভুল থাকবে না। সব রকম যে সমস্ত কারেকশন এখানে করে দেওয়া হচ্ছে, সেখানেও টাইপিংয়ে সব রকম কারেকশন করে দিয়ে তোমাদের পিডিএফ প্রোভাইড করা হবে। এরপরে আমরা চলে আসবো ডায়াবেটিস। ডায়াবেটিস ইনসিপিডাস কি? ডায়াবেটিস ইনসিপিডাস হলো পশ্চাৎ পিটুইটারি থেকে এডিএইচ কম ক্ষরণের ফলে একটা রোগ হয়, যার ফলে কি হয়? জলের পুনঃশোষণ হ্রাস পায় এবং অধিক পরিমাণে মুক্ত উৎপাদন হয়, এবং গ্লুকোজটা কি দূষিত হয়, যার ফলে কি বারবার আমাদের টয়লেট পায়। ওকে, ডায়াবেটিস। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাস এর মধ্যে পার্থক্যটা লেখো, ঠিক আছে। পার্থক্য লেখো। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পার্থক্যটা কিন্তু আমাদের দেয়া আছে, তোমরা ডাইরেক্ট মুখস্থ করে নেবে। আর সব থেকে বড় কথা, এটা আইডিসির পরীক্ষা, এত চাপ নেই, কোনো লাভ নেই। কলেজ কোয়েশ্চেন করছো, কলেজে যারা স্যার ম্যাডাম আছে তারা যেটুকু বলেছে সেইটুকু করে গেলেই কিন্তু এনা। প্রত্যেকটা কলেজের কোয়েশ্চেন আলাদা, প্রত্যেকটা কলেজের স্যার ম্যাডামদের নির্দিষ্ট কোয়েশ্চেন করার প্যাটার্ন আছে। তারা অবশ্যই আর তোমাদের কিছু বলে দিয়েছে আইডিসি যে কি পড়বে, কোনটা পড়বে। তো সবার আগে সেইটা প্রাধান্য দেবে, যে তোমার কলেজের স্যার বা ম্যাডাম যিনি যা বলেছেন সেইগুলো আগে করবে, তারপর অন্য কোথা থেকে যদি কোনো রকম সোর্স পাও সেইগুলো ইউজ করবে, ঠিক আছে। সবার প্রথমে কলেজ যেটা বলেছে সেটা করবে, কারণ প্রত্যেকটা কলেজের স্যার ম্যাডামরা কোশ্চেন করবে। আর তোমরা জানো যে তোমাদের স্যার ম্যাডামরা কোনটা ফেলবে না ফেলবে ওনারা বলেই দেন। আইডিসি যেহেতু, এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন, আইডিসিতে সবাই খুব ভালো নাম্বার পায়, ঠিক আছে। এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস এবং হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস এর মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির, আমরা পড়বো অ্যাড্রিনাল গ্রন্থির অতিক্ষরণ এবং স্বল্প ক্ষরণের ফলে যে রোগগুলো হয়
সেই রোগগুলো পড়বো। আচ্ছা, অ্যাড্রিনাল গ্রন্থির যদি অতিক্ষরণ হয় সেক্ষেত্রে আমাদের কুসিং সিনড্রোম বলে কিছু রোগ হয়, এবং রোগগুলোর বৈশিষ্ট্য দেখো তোমাদের নিচে দেওয়া আছে, আমরা লিখে দিয়েছি, ঠিক আছে, যে রোগ কুসিং সিনড্রোমের যে রোগগুলো হয় তাদের বৈশিষ্ট্য কি কি। আচ্ছা, স্বল্পক্ষরণে কি হয়? স্বল্পক্ষরণে অ্যাডিশনস বর্ণিত কিছু রোগ হয়, যেগুলোর যে বৈশিষ্ট্য সেগুলোও এখানে দেওয়া আছে। পেশি দুর্বলতা হবে, নিম্ন রক্তচাপ হবে, ইডিমা যাকে ব্যাকেটে লেখা আছে ফুলে যায় আর কি সৃষ্টি হয়, বিএমআর হ্রাস পায়, কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি বিঘ্ন ঘটে। এরপরে চলো, অতিক্ষরণের ফলে দেখো এখানে সব দেওয়া আছে। অতিক্ষরণের ফলে যে কুচিং সিন সেখানে মহিলাদের গোঁফ দাড়ি গজায়, মুখস্থল ফুলে যায়, একে মুন ফেস বলা হয়, ঠিক আছে। এখানে বলে দেবে যে মুন ফেস কেন, মানে কোন কারণে মুন ফেস হয়। তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে যে অ্যাড্রিনাল গ্রন্থির কম ক্ষরণের ফলে, এই সরি অতিক্ষরণের ফলে আমাদের মুন ফেস দেখা যায়। এরপর আমরা পড়বো ডিজিজের মধ্যে চলে আসবো, যে ডিজিজের মধ্যে প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যানিমিয়া দিয়েছে। অ্যানিমিয়া কি তার সংজ্ঞাটা এখানে পাশে লিখে দেওয়া আছে, 2 মার্কসের জন্য এই সংজ্ঞাটা তোমরা অবশ্যই লিখবে। অ্যানিমিয়া কি, সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিন অথবা হিমোগ্লোবিনের মধ্যে আরবিসি যদি কমে যায়, তো সেটা আরবিসি স্বাভাবিকের থেকে কমে গেলে তাকে আমরা অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়ার অনেকগুলো ধরন এখানে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে অ্যানিমিয়ার প্রথম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তার কারণ কি, বৈশিষ্ট্য কি পড়তে হবে আমাদের। প্রত্যেকটা অ্যানিমিয়া সম্পর্কে আমাদের জানতে হবে, কি কারণে অ্যানিমিয়াটা হয়েছে আর তার বৈশিষ্ট্য কি সেটা পড়তে হবে। যেমন প্রথম যে অ্যানিমিয়া আছে এখানে দেখো, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে, তো এর বৈশিষ্ট্য কি আছে, দুর্বলতা, মাথা ঘোরা, ফ্যাকাসে ত্বক। আর কেন এই এটা ঘটে, দেখো নামই আছে আয়রন ডেফিসিয়েন্সি, মানে হচ্ছে শরীরে লোহার ঘাটতির কারণে। তারপরে দেখো অ্যানিমিয়ার ধরন কি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এর কারণ কি, ভিটামিন বি12 বা ফেলিক অ্যাসিডের অভাবের কারণে হয়। আচ্ছা, তারপরে দেখো বৈশিষ্ট্য কি, বড় আকৃতির আরবিসি, ক্লান্তি দেখা দেবে, দুর্বলতা দেখা দেবে। এরপরে দেখো অ্যানিমিয়া কি আছে, পার্সিনিসিয়াস অ্যানিমিয়া আছে না, পার্সিনিসিয়াস অ্যানিমিয়া। এর কারণ আমরা পড়বো, এর বৈশিষ্ট্যটাও আমরা পড়বো। দ্বিতীয় হচ্ছে তারপরে দেখো হিমোলাইটিক হবে, ঠিক আছে, হিমোলাইটিক অ্যানিমিয়া, যার কারণ হচ্ছে আরবিসি অকালপক্কভাবে ভেঙে পড়ে। আর বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে জন্ডিস, প্লীহা, বড় হয়ে যাওয়া। এরপরে অ্যানিমিয়া কি আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এইগুলো জাস্ট পুরো মুখস্থ করে যাবে, কেন হচ্ছে কি হচ্ছে এত বোঝার দরকার নেই, জাস্ট পুরো অ্যানিমিয়ার ধরন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এর কারণ কি, লাল অস্থিমজ্জার রক্তকণিকা তৈরিতে অক্ষম, বৈশিষ্ট্য ইনফেকশন, রক্তপাত, রক্ত স্বল্পতা। এরকম করে জাস্ট মুখস্থ করে দেবে, কিচ্ছু বুঝতে হবে না তো। অ্যানিমিয়া তারপরে দেখো এখানে বলে দিলাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এর কারণটা পড়তে হবে, বৈশিষ্ট্য পড়তে হবে। এরপর হচ্ছে অ্যানিমিয়ার ধরন কি আছে, সিকেল সেল অ্যানিমিয়া। আমরা সিকেল সেল অ্যানিমিয়া কারণ কেন, বলছে এইচবিএস হচ্ছে কি একটা হিমোগ্লোবিনের নেম, ঠিক আছে, এইচবিএস এর কারণে সিকেল আকৃতি আরবিসির কারণে আমাদের সিকেল সেল অ্যানিমিয়াটা দেখা যায়। এবং বৈশিষ্ট্য হচ্ছে যে বংশগত রোগ, এবার যার ফলে ব্যথা এবং রক্তপ্রবাহে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আচ্ছা, তারপরে দেখো অ্যানিমিয়ার ধরন কি আছে, থ্যালাসেমিয়া অ্যানিমিয়া, যেটা হচ্ছে হিমোগ্লোবিনের যদি কোনো গঠনগত ত্রুটি থাকে সেক্ষেত্রে ঘটে। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি আছে, এটা হচ্ছে বংশগত এবং রক্ত সঞ্চালন কোনো সমস্যা, যেমন রক্ত সঞ্চালনের জন্য সমস্যা দেখা দেয়। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে মানুষের দেহে কটি ক্রেনিয়াল নার্ভস আর কটি স্পাইনাল নার্ভস আছে। মানুষের দেহে আমাদের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস এবং 31 জোড়া স্পাইনাল নার্ভস আছে। এইটা খুব কোশ্চেন যে আমাদের দেহে কতগুলি ক্রেনিয়াল নার্ভস আছে এবং কতগুলি স্পাইনাল নার্ভ আছে। আমাদের দেহে টোটাল 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আর 31 জোড়া কি আছে, স্পাইনাল নার্ভ আছে। আচ্ছা, এবার তারপরে কোয়েশ্চেন দেখো সাইন্যাপস কি, সাইন্যাপস বলে কি দুটো নিউরনের সংযোগ স্থল হচ্ছে সাইন্যাপস। ওকে, এটাই সেই ভাষায় দেওয়া আছে, দেখো সাইন্যাপস হলো দুটি স্নায়ুকোষের মধ্যে সংযোগ স্থল, যেখানে একটি কোষ থেকে আরেকটি কোষে কোনো একটা সংকেত স্থানান্তরিত হয়। এবার বলেছে আমাদের পড়বো সাইন্যাপসের বৈশিষ্ট্যগুলো কি কি। আচ্ছা, সাইন্যাপস হচ্ছে একটা মাইক্রোস্কোপিক কি ফাঁকা স্থান, যা সাইন্যাপটিক ক্লেফট দিয়ে গঠিত। আচ্ছা, সংকেত কি করে, এক কোষ থেকে অন্য কোষে সংকেতকে প্রেরণ করে। দু ধরনের সাইন্যাপস আমরা দেখতে পারি, এক হচ্ছে ইলেকট্রিক্যাল আর হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস। হচ্ছে ইলেকট্রিক্যাল খুব দ্রুত সরাসরি সংকেত চলে যায়। কেমিক্যাল কি হয়, নিউরোট্রান্সমিটার, আমাদের শরীরে কিছু নিউরোট্রান্সমিটার আছে যারা এক নিউরন থেকে অন্য আমাদের শরীরে কিছু নিউরোট্রান্সমিটার আছে যারা এক নিউরন থেকে অন্য নিউরনে সংকেত প্রেরণ করে। সেই নিউরোট্রান্সমিটারের সাহায্যে যখন সংকেত এক কোষ থেকে অন্য কোষে যায় তখন সেটা আমরা কেমিক্যাল সাইন্যাপস বলে থাকি, ঠিক আছে।
আচ্ছা, এরপরে দেখো কি আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি নিয়ে গঠিত হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত হয়। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে ক্রেনিয়াল আর স্পাইনাল যে নার্ভ আছে সেই সমস্ত নার্ভ গুলো নিয়ে তৈরি হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এরপর যেটা রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন কি? রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে আমাদের চোখে ধরো হঠাৎ কেউ কোনো ধুলো উড়ে এসে পড়লো, তো আমরা সঙ্গে সঙ্গে চোখটা বুজিয়ে নিই, বা একটা কেউ ধরো আমাদের পিছন পিছন ছুটলো, তো আমরা সেক্ষেত্রে কেউ বলে দেয় না যে আমাদের ছুটতে হবে, তো আমরা নিজেরাই ছুটি। এই যে নিজে নিজে কাজ হচ্ছে, আমাদের চিন্তা শক্তি নিয়ন্ত্রণ ছাড়াই নিজে থেকেই কাজ হচ্ছে, সেটাকে আমরা রিফ্লেক্স অ্যাকশন বলি, যেটাকে বাংলায় আমরা জানি যে প্রতিবর্ত ক্রিয়া। আমরা 8 বা 9-এ পড়েছি, এই 10-এ পড়েছি যে প্রতিবর্ত ক্রিয়া, সেটাকে হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। কি বলছে? রিফ্লেক্স অ্যাকশন শরীরের দ্রুত স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া যা আমাদের চিন্তা শক্তির নিয়ন্ত্রণ ছাড়াই কি ঘটে যায়। আচ্ছা, এরপর উদাহরণ দেখো, বলেছে গরম কিছু ছোঁয়ার সাথে সাথে হাত তুলে নেওয়া হবে, তার তুলে দেওয়া নয়, এটা হচ্ছে হাত, হয়াকার ত হয়ে যাবে। ঠিক আছে, হাত, হাত তুলে নেওয়া। চোখে ধুলো পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া। ওকে, বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সুরক্ষামূলক প্রতিক্রিয়া। রিফ্লেক্স রিফ্লেক্স আর্কের মাধ্যমে ঘটে। আর্ক বলতে একটা পদ্ধতি আছে, সেটাকে রিফ্লেক্স আর্ক বলছে। একটা রিফ্লেক্স আর্ক বলতে নির্দিষ্ট সিস্টেমে ঘটে, সেটা হচ্ছে রিফ্লেক্স আর্কের মাধ্যমে ঘটে। মস্তিষ্ক নয় বরং সুষুম্না কাণ্ড দিয়ে এটি কি হয়? নিয়ন্ত্রিত হয়। দ্রুত ঘটে, সময় অপচয় না করে সরাসরি প্রতিক্রিয়া দেখা দেয়। আমরা এই পড়লাম হচ্ছে রিফ্লেক্স আর্ক, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে প্রতিবর্ত ক্রিয়া কি, তার উদাহরণ আর বৈশিষ্ট্যগুলো লেখো। এরপর আমরা পড়বো স্নায়ু। স্নায়ুর প্রকারভেদগুলো কি কি? আমরা 3 ধরনের স্নায়ু দেখতে পাই, এক হচ্ছে সংবেদী, মোটর আর মিশ্র। 3 ধরনের স্নায়ু দেখতে পাই। আমাদের প্রত্যেকটা স্নায়ুর সংজ্ঞা পড়তে হবে, আর প্রত্যেকটা স্নায়ুর যে এক্সাম্পল পড়তে হবে। ঠিক আছে, এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট। যেমন সংবেদী স্নায়ু কোনগুলো? যেমন ত্বক, চোখ, কান, এই স্নায়ুগুলো হচ্ছে সংবেদী স্নায়ু। বেশিরভাগ যে স্পাইনাল নার্ভ আমাদের শরীরে আছে সেগুলো হচ্ছে মিশ্র স্নায়ু। এবার যে রিফ্লেক্স আর কি? দেখো, রিফ্লেক্স আর বলতে ওই যে সিস্টেমে রিফ্লেক্স অ্যাকশন কাজ করছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিফ্লেক্স আর্ক। এখানে তোমরা দেখো রিফ্লেক্স আর্ক এর স্টেপটা দেওয়া আছে, এই স্টেপটা খুব ভালো করে পড়বে। প্রথমে কোনো একটা উদ্দীপনা যেটা গ্রাহক নিচ্ছে, গ্রাহকের সেটা সেন্সরি নিউরন যাচ্ছে, তারপর সুষুম্না কাণ্ডে যাচ্ছে, তারপর কি হচ্ছে ইন্টারমিডিয়েট নিউরনে, সেখান থেকে মোটর নিউরন, তারপরে হচ্ছে রেসপন্স। যেমন কোনো একটা ধরো যে আগে একটা উদাহরণ দিয়েছিলাম না, আগে একটা দেখো রিফ্লেকশনের উদাহরণ, সেখানে আছে গরম কোনো জিনিস ছুঁড়ে সঙ্গে সঙ্গে আমরা হাতটা তুলে নিই। অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে হাতটা তুলে নেওয়ার মধ্যে অনেক কিছু স্টেপ ঘটছে। কি করছে? প্রথমে গরমটা যে আমাদের কাছে লাগছে সেটা কি হচ্ছে সেন্সরি নিউরনে যাচ্ছে, তারপর সুষুম্না কাণ্ড, সেখান থেকে ইন্টারমিডিয়েট নিউরন, মোটর নিউরন হয়ে রেসপন্স করছে বলে আমরা হাতটা জাস্ট তুলে নিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে স্টেপ। এরপরে যেটা পড়ে হিমোগ্লোবিন। আমরা আগেই প্রথমে একদম চ্যাপ্টার শুরু করার প্রথমে পড়েছিলাম যে আরবিসি হিমোগ্লোবিনে থাকে, রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেখানে আরবিসি থাকে। তো এইবার পড়ছি যে হিমোগ্লোবিন কি। ঠিক আছে, হিমোগ্লোবিন হচ্ছে প্রোটিন যুক্ত লোহিত রক্তকণিকা, যা লোহিত রক্তকণিকা থাকে অক্সিজেন পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, অক্সিজেন কি? অক্সিজেন আমাদের গোটা শরীরে অক্সিজেন পৌঁছে সাহায্য করে হিমোগ্লোবিন। তার মধ্যে কে থাকে? আরবিসি, লোহিত রক্তকণিকায় থাকে। হিমোগ্লোবিনের প্রধান ধরনগুলো কি? হিমোগ্লোবিন 6 রকমের হিমোগ্লোবিনের কথা এখানে আমরা পড়বো। প্রথম হচ্ছে HbA পড়বো। এর বৈশিষ্ট্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের শরীরে দেখা যায়, এবং কোথায় পাওয়া যায়? প্রাপ্তবয়স্কদের শরীরে পাওয়া যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে HbA2, যেটা হচ্ছে স্বল্প পরিমাণে প্রাপ্তবয়স্কদের পাওয়া যায়, 2 থেকে 3% একমাত্র পাওয়া যায় প্রাপ্তবয়স্কদের শরীরে। এরপর হচ্ছে দেখো HbF, এটা হচ্ছে ভ্রূণ, মানে যে নতুন নবজাতক যে জন্ম নিচ্ছে তাদের শরীরে পাওয়া যাচ্ছে, হচ্ছে HbF পাওয়া যায়। এবং কোথায় পাওয়া যায় সেটা দেখো আছে নবজাতক ভ্রূণে। এটা আমাদের প্রত্যেকটা হিমোগ্লোবিন বৈশিষ্ট্য আর কোথায় আমরা পাই সেটাকে পড়বো। এরপরে একদম আমাদের 5 বা 4 নম্বর হচ্ছে HbS, বংশগত বিকৃত হিমোগ্লোবিন। এটা কোথায় পাওয়া যায়? এটা কোথায় পাওয়া যায়? সিকেল সেল অ্যানিমিয়া, মানে সিকেল সেল অ্যানিমিয়া হলে সেক্ষেত্রে আমরা এই হিমোগ্লোবিনটা দেখতে পারি। HbS হিমোগ্লোবিন দেখতে পাই কখন? যখন সিকেল সেল অ্যানিমিয়া এই রোগটা হয়। এরপরে যে HbC, এটা হচ্ছে হিমোগ্লোবিনটা অস্বাভাবিক রূপ। যদি হিমোগ্লোবিনের কোনো অস্বাভাবিক রূপ, সেটা হচ্ছে HbC। এর ফলে কি হয়? HbC রোগ দেখা যায়, যার ফলে আমরা এরকম হিমোগ্লোবিন দেখতে পাই। এর ফলে দেখো HbE বলে একটা হিমোগ্লোবিন আছে, যেটা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় আমরা দেখতে পারি। কোথায়? দক্ষিণ পূর্ব এশিয়ায় সাধারণত দেখা যায়। এবং এর ফলে কি হয়? কখন দেখতে পাই? যখন HbE রোগ হয়, তখন আমরা HbE হিমোগ্লোবিন দেখতে পাই। তো এখানে আমরা 6 ধরনের হিমোগ্লোবিনের কথা বললাম। তো এইখানে তোমাদের হচ্ছে চ্যাপ্টারটা এন্ড। ওকে, তো আরো আরেকবার ভালো করে বলে দিই প্রথম থেকে আমরা কি পড়লাম।
তো তোমরা তো পিডিএফটা পেয়েই যাবে, অবশ্যই সবাই প্রিন্ট করে নিও, জেরক্স করে নিও বা পিডিএফ এ রেখে দিও, যার যেটা ভালোভাবে করে নিও। সবার প্রথমে আমরা পড়লাম রক্তের যে উপাদানগুলো সেগুলো শ্রেণীবিভাগ পড়েছি। তারপরে আমরা প্রত্যেকটা যে রক্তকণিকা পড়লাম তাদের বৈশিষ্ট্য পড়েছি, কাজ পড়েছি এবং তাদের অস্বাভাবিকতা কি সেটাও পড়েছি। একইভাবে ডাব্লিউবিসি এর জন্য পড়েছি, প্লেটলেট বা অণুচক্রিকা তার জন্য আমরা বৈশিষ্ট্য কাজ পড়ে নিয়েছি। এরপর আমরা জেনেছিলাম রক্তের কাজ কি। তারপরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে প্লাজমা পড়েছিলাম, রক্তের উপাদান, সেই প্লাজমার মধ্যে কি কি প্রোটিন থাকে তাদের কাজগুলো পড়েছি। একইভাবে তারপরে আমরা পেয়েছি গ্রন্থিগুলো, যে বিভিন্ন গ্রন্থি আছে তাদের কাজ, তাদের অবস্থান আর তাদের থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেগুলোর নাম আমরা পড়েছি। ইনসুলিন হরমোনের অভাবের ফলে কি হয় এবং ইনসুলিন হরমোনের কাজ পড়েছি। ইনসুলিন হরমোন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়। একেবারে থাইরয়েড হরমোনের কাজ পড়েছি, অভাবজনিত লক্ষণগুলি পড়েছি। তারপরে হচ্ছে জিএইচ বা এসটিএইচ এর অভাবজনিত লক্ষণগুলো আমরা পড়েছি। ডায়াবেটিস ইনসিপিডাস পড়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যে ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস মিলিটাসের মধ্যে পার্থক্য লেখো। অ্যাড্রিনাল গ্রন্থির স্বল্পক্ষরণ বা অতিক্ষরণে কি ঘটে এটাও আমরা পড়েছি, রোগগুলোর নাম পড়তে হবে। আমরা অ্যানিমিয়া, বিভিন্ন ধরনের যে অ্যানিমিয়া আছে তাদের বৈশিষ্ট্য এবং হচ্ছে কেন অ্যানিমিয়াটা ঘটে সেই কারণটাও কিন্তু এখানে পড়েছি। আমরা এখানে অনেক কটা টোটাল 1 2 3 4 5 6 7 মানে 7 রকমের অ্যানিমিয়া এখানে পড়েছি, তাদের কারণ আর বৈশিষ্ট্য পড়তে হবে। এরপরে আমরা চলে এসেছি একদম স্নায়ুতে। স্নায়ুর মধ্যে আমরা পড়ছি আমাদের শরীরে কতগুলো ক্রেনিয়াল নার্ভস আছে, কতগুলো স্পাইনাল নার্ভস আছে। তারপরে পড়লাম সাইন্যাপস কি, তার বৈশিষ্ট্য পড়েছি। আচ্ছা, দু ধরনের সাইন্যাপস আছে, কেমিক্যাল সাইন্যাপস আছে, ইলেকট্রিক্যাল সাইন্যাপস পড়লে তাদের সংজ্ঞা পড়লাম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা সিএনএস ও পিএনএস এর মধ্যে পার্থক্য পড়লাম। রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবত্ত ক্রিয়া কি সেটা পড়েছি, তার বৈশিষ্ট্য পড়লাম। এরপর যে স্নায়ুর প্রকারভেদ, আমরা তিন ধরনের স্নায়ু সাধারণত দেখতে পাই, তাদের কাজ পড়েছি। রিফ্লেক্স আর্ক যেটা মেনে হচ্ছে আমাদের রিফ্লেক্স অ্যাকশন হয় সেই যে স্টেপগুলো সেটা পড়লাম। এরপর আমরা হিমোগ্লোবিন পড়েছি, আর হিমোগ্লোবিন যে ভাগ বা হিমোগ্লোবিনের ধরন, 6টা ধরন আমাদের এখানে আছে, সেই 6টা ধরন হিমোগ্লোবিনের কথা পড়েছি, বৈশিষ্ট্য পড়েছি, আর এই হিমোগ্লোবিন কখন কোথায় পাওয়া যায় সেইটা পড়েছি। এই হচ্ছে আমাদের ইউনিট 3 ফিজিওলজি ছিল, ঠিক আছে। রেগুলেশন এন্ড কোঅর্ডিনেশন অফ ইন্টারনাল অর্গান বা ইন্টারনাল সিস্টেম। তো এই তোমাদের ইউনিট 3 এখানে শেষ হলো। তো তোমাদের যাদের পিডিএফটা দরকার অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে, পিডিএফ পেয়ে যাবে। আর চিন্তা করো না এত বানান ভুল পিডিএফ পাবে না, এই পিডিএফটা অবশ্যই এডিট করে দেওয়া হবে আর তোমরা যেখানে যেখানে ভুল হয়েছে সেই সবগুলো একদম কারেকশন হিসেবে তোমাদের কাছে পেয়ে যাবে। তো আজকের জন্য এতটাই। ক্লাসটা কেমন লাগলো সেটা একটু জানিও, আর ক্লাসের ফিডব্যাক খুবই খারাপ যাচ্ছে কদিন, তোমরা একটু জানিয়ে দিও যে ক্লাসটা কেমন। আর পিডিএফ তো তোমরা পেয়ে যাবে, এছাড়াও অন্য কোনো যদি প্রয়োজন হয় তো জানিও অবশ্যই। আমি যতটা করতে পারবো তোমাদের জন্য করব। তো আজকের জন্য এতটাই। বাই বাই। আর দিদির ক্লাসকে আরো বেশি করে ফলো করো। বাই।